হ্যালো এভরিওয়ান, আজকে আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি 7 নাম্বার ভিডিও দেখব এবং আজকে আমরা যেই কোশ্চেনটা সলভ করব সেটা হচ্ছে বুয়েট 17-18 সালের এবং ধারক রিলেটেড এই প্রবলেমগুলো আমরা বেশ কয়েকটা সলভ করব এবং বুয়েটে প্রায় 10টা মতো প্রবলেম আমাদের ধারক থেকে দিয়েছে। তো আমরা কথা না বাড়াই, বুয়েট 17-18 সালের যে ফার্স্ট কোশ্চেন আমরা সলিউশন করতে যাচ্ছি। একটি সমান্তরাল পাতধারকের প্রতি পাতের ক্ষেত্রফল হচ্ছে 200 সেন্টিমিটার এবং এটা সেন্টিমিটার না, অবশ্যই সেন্টিমিটার স্কোয়ার হবে। বায়ুতে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.4 সেন্টিমিটার হলে এর ধারকত্ব নির্ণয় করো। আমরা জানি যে কোনো একটা ক্যাপাসিটারের ধারকত্ব নির্ণয় করতে আমরা লিখতে পারি যে আমাদের, আচ্ছা আমরা একটু কালারটা চেঞ্জ করি, আমাদের সি ইজ ইকাল টু হচ্ছে আমাদের কত হয়, এপসাইলন নট এ ভাগ টি, রাইট? তাহলে আমরা সেই জায়গা থেকে আমরা লিখতে পারি আমাদের ধারকত্ব হবে হচ্ছে সি ইজ ইকাল টু এপসাইলন নট এ ভাগ ডি। আচ্ছা, এপসাইলন নটের মান কত? 8.84 ইন্টু 10⁻⁻12। আচ্ছা, ইন্টু এর মান কত? আমাদের যেহেতু 200 সেন্টিমিটার স্কোয়ার দিয়েছে, তাহলে 200কে অবশ্যই মিটার স্কোয়ারে কনভার্ট করতে হবে। তাহলে মিটার স্কোয়ারে কনভার্ট করতে গেলে 10⁻⁻4 এর সাথে গুণ হবে এবং আমাদের নিচে ভাগ হবে হচ্ছে ডি এর মান। ডি মানে হচ্ছে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.4 সেন্টিমিটার। সেন্টিমিটারকে মিটারে রূপান্তর করতে গেলে 10⁻² দ্বারা গুণ হবে। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার কত আসছে? আমাদের অ্যান্সার আসছে 4.43 ইন্টু 10⁻11 ফ্যারাডে। আচ্ছা, এরপর আমাদের বলছে যদি ধারকটি 500 ভোল্ট বৈদ্যুতিক উৎসের সাথে সংযোগ দেওয়া হয় তাহলে তার ধারকের সঞ্চিত শক্তি কত হবে? সঞ্চিত শক্তির 3টা সূত্র আছে। যখন আমাদের যেই ডাটা দেওয়া থাকবে আমরা সেই অনুসারে সেই ম্যাথটা করব। তো আমাদের যেহেতু সি এর মান আমরা আগে থেকেই বের করে রাখছি অ্যান্ড আমাদের ভি এর মান দেওয়া আছে, তাহলে আমরা সঞ্চিত শক্তি ইউ ইজিক্যাল টু লিখতে পারি হচ্ছে হাফ সিভি স্কোয়ার। তাহলে আমাদের সি এর মান দেওয়াই আছে। সি এর মান কত? 4.43 ইন্টু 10⁻11 এবং এর সাথে আমাদের ভি স্কোয়ার অর্থাৎ 500 এর স্কোয়ার গুণ হবে। তাহলে আমাদের মান কত আসে? আমাদের মান আসে হচ্ছে 5.53 ইন্টু 10⁻⁻6। আচ্ছা, এবার আমরা নেক্সট অঙ্কে মুভ করি। আমাদের নেক্সট অঙ্কে বলছে যে সমান্তরাল ধারকের দুই পাতের মধ্যে ডাই ইলেকট্রিক দ্বারা পূর্ণ করায় ধারকত্ব 5 থেকে বেড়ে 60 মাইক্রো ফ্যারাডে হয়। ডাইইলেকট্রিক পরাবিদ্যুৎ ধ্রুবকের মান কত হবে? আচ্ছা, এইটা করার আগে আমরা একটুখানি চিন্তা করে নিই যে ডাইইলেকট্রিক পদার্থ আসলে কি হয় বা পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কেন চেঞ্জ করলে আসলে আমাদের ধারকত্ব বেড়ে যায়। সেটার জন্য আমাদের ফার্স্টলি একটু দেখতে হবে যে আমাদের ধারক আসলে কিভাবে কাজ করে। ধারক হচ্ছে দুইটা সমান্তরাল পাত। এই সমান্তরাল পাত গোলাকার হইতে পারে, জাস্ট হচ্ছে স্ট্রেট দুইটা পাত হতে পারে, অথবা দুইটা গোলক হতে পারে, অথবা একটা গোলক হতে পারে আর একটা ভূমি সংযোগের সাথে সংযুক্ত থাকতে পারে। তো যাই হোক, মোটামুটি আমরা যখন এরকম দুইটা সমান্তরাল পাতকে কোনো একটা ব্যাটারির সাথে যুক্ত করি তাহলে অবশ্যই এটা পজিটিভ প্রান্ত, এটা ব্যাটারির নেগেটিভ প্রান্ত। তখন দেখা যাচ্ছে যে আমাদের পজিটিভ প্রান্ত আসলে ব্যাটারির কি চাই, যে যেখান থেকেই হোক সে ইলেকট্রনটাকে বের করে নেবে। এবং যেহেতু এই সমান্তরাল পাত দুইটাই হয় আসলে আমাদের তড়িৎ সুপরিবাহী, তাই অবভিয়াসলি পজিটিভ প্রান্তটা আসলে ধারকের এই সুপরিবাহী পাত থেকে পজিটিভ চার্জ তৈরি করা শুরু করে, অর্থাৎ ইলেকট্রনকে বের করে নেওয়া শুরু করে। আবার ব্যাটারির নেগেটিভ প্রান্ত চাই যে অন্য প্রান্তগুলো থেকে সে নেগেটিভ চার্জ তৈরি করুক অথবা ইলেকট্রনের আধিক্য ঘটিয়ে দিক, অর্থাৎ এই জায়গায় সে ইলেকট্রন পুশ করা শুরু করে। যার কারণে দেখা যায় ওই সমান্তরাল দুইটা পাতের মধ্যে এক পাশে পজিটিভ চার্জ আর আরেক পাশে নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে এবং তার মাঝখানে কিছু ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে এবং পরবর্তীতে ততক্ষণ পর্যন্ত এই ধারকটা চার্জিত হওয়া শুরু করে যতক্ষণ পর্যন্ত না ব্যাটারির বিভব এবং ধারকের বিভব সমান হচ্ছে। এবং যখনই সমান হয়ে যাবে তখন আমরা কি করব, ব্যাটারিটাকে খুলে নিব, কেননা তখন আসলে আর ধারক চার্জিত হবে না। তো সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে যদি সেই ধারকের ব্যাটারির জায়গায় কোনো একটা বাল্বকে রাখি অথবা কোনো একটা রোধকে রাখি তাহলে দেখা যাবে সেই রোধ বা বাল্বের মধ্যে দিয়ে আসলে কারেন্ট প্রবাহ হচ্ছে। এখন যেটা হয়, আমরা যখনই এখানে ডাইইলেকট্রিক পদার্থ রাখি, ডাইইলেকট্রিক পদার্থ আসলে কি, যারা আসলে একে তো অপরিবাহী কিন্তু এদের মধ্যে পোলারায়ন ঘটার মানে কি, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত সৃষ্টি হয়। এই পোলারায়নের মধ্যেও আবার পার্থক্য আছে। আমাদের এই পোলারায়নের ক্ষেত্রে কিন্তু পানি বা এই জাতীয় পদার্থ না,
যাদের আসলে তড়িৎ ঋণাত্মকতা দুই পাশেই সেম হয়, যেরকম কাচের ক্ষেত্রে হতে পারে, অভ্রের ক্ষেত্রে হতে পারে। তো এই জাতীয় পদার্থকে যখন আমরা এর মাঝখানে রাখি তখন দেখা যায় যে কাচ বা অভ্রের মধ্যে যেই ডেল্টা প্লাস এবং ডেল্টা মাইনাস আছে তারা আবেশিত হয়ে এই পাশাপাশি অবস্থান করতেছে, অর্থাৎ এর মাঝখানে কাচ থাকলে কাচের যে ডেল্টা পজিটিভ প্রান্ত আছে সেটা ডেল্টা নেগেটিভের দিকে চলে গেছে, আর কাচের যে ডেল্টা নেগেটিভ প্রান্ত আছে সেটা হচ্ছে এই পাশের পাতের যে পজিটিভ চার্জগুলো আছে তার পাশে চলে গেছে। তো এর ফলে কি হয় যে তুলনামূলক বেশি এই চার্জটা আসলে আমাদের এর মধ্যে স্টোর হইতে পারে, কেননা এখানে দেখতেছে যে পজিটিভ চার্জ যে তার পাশে আসলে নেগেটিভ চার্জ আছে, এটা সরি এটা নেগেটিভ হবে, নেগেটিভ চার্জ আছে, তখন এখানে আসলে পজিটিভ চার্জ অনেক বেশি থাকলেও আমাদের তড়িৎ বিভবটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে না। কেন চেঞ্জ হচ্ছে না? কেননা ভাই এই বরাবর তো পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের মধ্যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছিল, রাইট? কিন্তু যখনই আমরা এর মাঝখানে আবার ডেল্টা মাইনাস আর ডেল্টা পজিটিভ আনতেছি তখন দেখো আমাদের যে ইলেকট্রিক ফিল্ডটা এই বরাবর আসার কথা ছিল, এই বরাবর আসার কথা ছিল, সেই ইলেকট্রিক ফিল্ডটার পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে। অ্যান্ড আমরা জানি যে আমাদের ভি ইজিক্যাল টু হচ্ছে কি ই ইন্টু ডি, তাই না? তাহলে আমাদের দেখা যাচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড কমার সাথে সাথে আমাদের ভি এর মান কিন্তু কমে যাচ্ছে, যার কারণে আমাদের অধিক চার্জ আমরা সংরক্ষণ করতে পারি এবং তার মধ্যে ভোল্টেজ কম আর কি তৈরি হয়। তো এর মাধ্যমে আমরা কি করতে পারতেছি, বেশি চার্জ সংরক্ষণ করতে পারছি। আমরা যত ভালো ডাইইলেকট্রিক ইউজ করব তো আমাদের তত বেশি বেশি কি করা যাবে, চার্জ সংরক্ষণ করা যাবে এবং সেই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সি বেড়ে যাবে। তো সেই হিসাবে আমাদের বলছে কি যে ডাইইলেকট্রিক দ্বারা পূর্ণ করার ফলে আমাদের ধারকত্ব ৫ থেকে বেড়ে হয়ে গেছে ৬০। তাহলে আমাদের কত গুণ হয়েছে? ১২ গুণ হয়েছে, রাইট? তাহলে আমাদের ১২ গুণ হয়েছে। আমরা একই সাথে আমাদের যে সূত্র জানি সেটা হচ্ছে সি ভেরিজাস আমাদের হচ্ছে কে, ডাইইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক ধ্রুবককে আমরা যদি কে দ্বারা প্রকাশ করি তাহলে সি ভেরিজাস কে। এখন তার মানে হচ্ছে সি টু ভাগ সি ওয়ান ইজিক্যাল টু কে টু ভাগ কে ওয়ান। আমরা জানি যে আমাদের যখন হচ্ছে ক্যাপাসিটর শুধুমাত্র শূন্য মাধ্যমে থাকে অথবা সেখানে কোনো ডাইইলেকট্রিক থাকে না তখন আমাদের কে এর ভ্যালু কত হয়? 1। তাহলে আমরা বলতেই পারি কে টু ইজিক্যাল টু আসলে সি টু ভাগ সি ওয়ান। তাহলে আমাদের পরবর্তীতে কত হয়ে গেছে? ৬০ মাইক্রোফ্যারাডে। আর আমাদের নিচে আগে কত ছিল? শূন্য মাধ্যম যখন ছিল, যখন একদমই আমাদের কোনো ডাইইলেকট্রিক ছিল না তখন ছিল ৫। তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ডাইইলেকট্রিক ধ্রুবকের মান কত, পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত? আসলে ১২। তাহলে আমাদের উত্তর এখানে কত হবে? ১২। এরপরে আমাদের যে কোশ্চেনটা দিয়েছে যে তিনটি ধারক আছে 5 মাইক্রোফ্যারাডে, 10 মাইক্রোফ্যারাডে এবং 1 মাইক্রোফ্যারাডে, এদের প্রথম এবং তৃতীয়টিকে প্রথমের শ্রেণীতে সংযুক্ত করছে, তারপর দ্বিতীয়টির সাথে সমান্তরালে সংযুক্ত করছে। আমাদের এখন তুল্য ধারকত্ব বের করতে হবে। আচ্ছা, ধারকত্ব, তুল্য ধারকত্ব বা আমরা যে তুল্য ধারকত্ব বের করতেছি এটা আসলে রোধের বিপরীতের মতো কাজ করে। তার মানে আমরা কি করতাম, রোধের ক্ষেত্রে যদি শ্রেণীতে সংযুক্ত হতো তাহলে দুইটা রোধকে আমরা জাস্ট যোগ করে দিলাম, আর সমান্তরালে যুক্ত হলে তাদের ইনভার্সকে যুক্ত করে তারপর তাকে আবার ইনভার্স করতাম। তো আমাদের ধারকের ক্ষেত্রে শ্রেণীতে থাকলেই আমরা সেরকম করব। তার মানে আমরা লিখতে পারি আমাদের যেই প্রথম এবং ফার্স্ট এবং যদি আমরা থার্ডটাকে শ্রেণীতে সংযুক্ত করি তাহলে আমাদের সেই ক্ষেত্রে যেই ধারকত্ব হবে সেটাকে আমরা C13 নাম দিলাম। সেটা সমান সমান কত হবে? 1 এর মান কত? 5। তাহলে 5 ইনভার্স 1 প্লাস আমাদের থার্ডটা কত? 1। তার মানে 1 ইনভার্স 1, এইটার উপরে আবার ইনভার্স 1। তাহলে আমাদের মান কত আসে? আমাদের মান আসে 5 ইনভার্স 1 প্লাস 1 ইনভার্স 1 এর উপরে ইনভার্স 1। তাহলে আমাদের মান আসে হচ্ছে 5/6। তাহলে এইটা আমাদের ওই সমান্তরালটাকে যে যুক্ত করলাম সেই সমান্তরালটাকে শ্রেণীতে যে যুক্ত করলাম সেই শ্রেণীতে যুক্ত হওয়ার মানটা আর কি। এরপর যদি আমরা সমান্তরালে যুক্ত করি তার মানে আমাদের সিপি আর কি, তাহলে আমাদের কত হবে? এই 5/6-এর সাথে আমাদের অ্যাড করতে হবে। কাকে যুক্ত করছি? সেকেন্ডটাকে যুক্ত করছি, তার মানে 10। তাহলে যোগ করে দিলাম 10, তাহলে এর সাথে 10 যুক্ত করে দিলে আমাদের মান আসে যেটা, সেটা আসে 65/6। তাহলে এটাই হচ্ছে আমাদের তুল্য ধারকত্ব। আচ্ছা, এখানে আমরা মাইক্রোফ্যারাডে একবারে বসাই দিলাম। বারবার আমরা মাইক্রোফ্যারাডে আর কি ওই 10⁶ আনিনি, কেননা আমাদের শুধু শুধু আমাদের অঙ্কের জটিলতা বাড়তো এবং ক্যালকুলেশনে সমস্যা হতো। এই কারণে জাস্ট আমরা মাইক্রোফ্যারাডেটাকে পরে একবারে ইউজ করছি আর কি। সো এইভাবে আমরা যেহেতু বুয়েটের কোশ্চেন, বাট আমরা দেখতেছি যে বুয়েটের 3টা কোশ্চেনই আসলে খুবই সহজ। ধারকত্ব থেকে মোটামুটি সহজ কোশ্চেনই আসে, বাট কোশ্চেনের পরিমাণ অনেক বেশি। এই জন্য আমাদের জাস্ট বেসিক কনসেপ্ট থাকলে আমরা ধারকত্বের ম্যাথগুলো বুয়েটে আসলে সলভ করতে পারবো ইনশাল্লাহ। পরবর্তীতে এই রিলেটেড আরও কিছু ম্যাথ আমরা ভাস্ট আকারে করবো, যেহেতু আজকে একটু কনসেপ্ট বিল্ডিংয়ের দিকে আমরা মনোযোগ দিয়েছিলাম, এই জন্য আমাদের একটু টাইম বেশি লেগে গেছে।